সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে ঘটে যাওয়া কিছু আলোচিত প্রসঙ্গ। আজ বৃহস্পতিবার ৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ২১ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ। আর হবে না প্রাথমিকের সমাপনী পরীক্ষা। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে। বৃহস্পতিবার ২১ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ঈদের পর প্রথম শ্রেণীতে নতুন কারিকুলামে দেশের বিভিন্ন উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। আগামী বছর থেকে তার সব বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে না, ক্লাসের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হবে। চলতি বছরে পিইসি ইবতেদায়ী পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত ২ বছর করোনার কারণে ক্লাস বন্ধ ছিল, সে কারণে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের উপর চাপ না বাড়িয়ে ক্লাস ভিত্তিক শিখন জ্ঞান যেন অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিয়ে দেওয়া হবে। তবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, আমরা পরীক্ষায় গুরুত্ব দিচ্ছি না। গত ২ বছর শিক্ষার্থীরা শিখন ঘাটতি থেকে পিছিয়ে রয়েছে, সেটি পূরণ করার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। পরীক্ষার চাইতে ক্লাসে ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্ব দিয়ে পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা থেকে সরে আসার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পিইসি ইবতেদায়ী পরীক্ষা হবে কিনা সে ধরনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের নতুন করে চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখায় মনোযোগী হয়ে উঠুক, সেটি আমাদের কাম্য। পরীক্ষার বিষয়ে ঘোষণা দিলে তারা শুধু পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এতে করে কোচিং বাণিজ্য শুরু হয়ে যাবে। তাই আগামী নভেম্বরের ২-৩ মাস আগে এই বিষয়ে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। সিলেটের শাহজালাল আন্তর্জাতিক ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে যৌন হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২০ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রী প্রক্টরের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের পরিচিত একজনের সঙ্গে ক্যাম্পাসের পাশের একটি টিলায় ইফতার করতে বসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক এক ছাত্রসহ ৩ জন তাদের উদ্দেশ্য করে কটূক্তি করেন। এক পর্যায়ে তারা ওই ছাত্রীর সঙ্গে বিকৃত আচরণ ও যৌন হয়রানিমূলক অশোভন ইঙ্গিত করেন। ওই ৩ তরুণ সেখানে বসে মাদক সেবনও করছিলেন বলে ওই ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন। তবে অভিযুক্ত সাবেক ছাত্র প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, তারাও ইফতার করতে ওই টিলায় গিয়েছিলেন। সেখানে অভিযোগকারী ছাত্রীর বন্ধুরা হামলা চালিয়ে তাকে আহত করেছে। এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, এ ঘটনায় ২টি পৃথক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রক্টোরিয়াল বডি তদন্ত করে ব্যবস্থা নেবে। সিলেটে দেশসেরা আধুনিক বাস টার্মিনালের কাজ শেষ হবে কবে? সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশসেরা আধুনিক বাস টার্মিনাল। সিলেট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের আধুনিক সেবা নিশ্চিতে ৭.৫ একর জমির উপর টার্মিনালটি নির্মাণ করছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিক সূত্র জানিয়েছে, টার্মিনাল রয়েছে বহির্গমন ও আগমনের ২টি পৃথক ভবন, একটি প্রশাসনিক ভবন ও বিকল গাড়ি মেরামতের জন্য একটি ওয়ার্কশপ শেড। বাস্তবায়ন হলে এটি হবে দেশসেরা অন্যতম আধুনিক বাস টার্মিনাল। টার্মিনালের আধুনিকায়ন প্রক্রিয়ায় হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ আর টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন। ডাম্পিং গ্রাউন্ডের জন্য ৫২ কোটি টাকা এবং টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে ৬৫ কোটি টাকা ব্যয় হবে। তবে কাজ সময় মতো শেষ না হওয়ায় বাস স্ট্যান্ড এলাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। বিশাল সড়কের পুরোটা জুড়েই এখন শত শত গাড়ির কারণে সড়ক দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বাস টার্মিনাল নির্মাণে দীর্ঘসূত্রতার কারণে সড়কে গাড়ি রাখতে হচ্ছে। যথাসময়ে কাজ শেষ না হওয়ায় অনেক লোকসান গুনতে হচ্ছে। যথাসময়ে বাস ছাড়তে ও প্রবেশ করতে পারছে না, এতে অনেক সময় নষ্ট হচ্ছে, যাত্রীরাও পড়ছেন ভোগান্তিতে। সরেজমিনে কদমতলী এলাকা ঘুরে দেখা যায়, টার্মিনালের নির্মাণ কাজ চলায় ভেতরে গাড়ি রাখার সুযোগ নেই। চারদিকে শেড দিয়ে নিয়ে
নির্মাণ কাজ চলছে, সব গাড়ি টার্মিনালের বাইরে সড়কেই পার্কিং করা। কিনব্রিজ পার হয়ে দক্ষিণ সুরমান হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত পুরো সড়ক যেন বাস টার্মিনাল। কেবল সড়ক নয়, আশেপাশের বিপণী দোকানগুলোর সামনে, রেল স্টেশনের প্রবেশপথ ও সামনের অংশ জুড়েও পার্কিং করে রাখা হয়েছে শত শত বাস। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, করোনার কারণে দীর্ঘদিন টার্মিনালের কাজ বন্ধ ছিল। এ কারণে যথাসময়ে কাজ শেষ করতে পারা যায়নি। টার্মিনালের আধুনিকায়ন চলায় সড়কে গাড়ি রাখতে হচ্ছে। যথাসময়ে কাজ শেষ না হয় আমাদের অনেক লোকসান গুনতে হচ্ছে। দীর্ঘ যানজটের কারণে যথাসময়ে বাস ছেড়ে যেতে ও প্রবেশ করতে পারছে না, এতে অনেক সময় নষ্ট হচ্ছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের কার্যাদেশ 2018 সালে হলেও কাজ শুরু হয় 2019 সালে। 1.5 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ করতে পারেনি ঢাকার নির্মাণ সংস্থার ঢালি কনস্ট্রাকশন ফার্ম। তবে এরই মধ্যে প্রায় 90% কাজ শেষ হয়েছে দাবি করে সিসিকের নির্বাহী প্রকৌশলী ও টার্মিনাল নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের সড়কপথে যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু, সবচেয়ে বড় এই বাস টার্মিনাল। এটি বিমানবন্দরের আদলে তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক মানের বাস টার্মিনালের সব সুযোগ সুবিধা থাকছে এই টার্মিনালে। পর্যটন নগর সিলেটে আগত দর্শনার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত হবে। টার্মিনালটি ইজারা ভিত্তিক পরিচালিত হলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সিলেট সিটি কর্পোরেশন। সিসিক সূত্র জানায়, টার্মিনাল থেকে একই সময়ে 80 থেকে 90টি বাস যাওয়া আসা করতে পারবে। ইংরেজি বর্ণমালা এইচ বর্ণের আদলে তৈরি টার্মিনালের 2 তলা বিশিষ্ট 2টি মূল ভবন। বহির্গমন ও আগমনের জন্য 2 তলা বিশিষ্ট ভবনে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। টার্মিনালে যাত্রীদের জন্য থাকবে বিশ্রাম কক্ষ, পয় নিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, নামাজের কক্ষ, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক কক্ষ। প্রত্যেক রুটের জন্য থাকবে আলাদা পার্কিং জোন, প্রবেশ ও বের হওয়ার রাস্তা। 5800 বর্গমিটার জায়গার উপর নির্মিত বহির্গমন ভবনের নিচতলায় থাকছে 30টি টিকিট কাউন্টার, 5টি ইনফরমেশন বুথ। তৃতীয় তলায় 970টি আসন সংবলিত ওয়েটিং স্পেস। এছাড়া ভিআইপিদের জন্য 30টি আসন রয়েছে এই ভবনে। 150 সিটের রেস্টুরেন্ট ও 90 সিটের ফুডকোর্ট থাকছে বহির্গমন ভবনে। নারী পুরুষদের জন্য আলাদা 6টি টয়লেট জোনে 48টি টয়লেট রয়েছে। 14 আসন বিশিষ্ট 2টি ব্রেস্ট ফিডিং কর্নার জোন, অসুস্থ রোগীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কর্নার, যাত্রীদের মালামাল রাখার জন্য সুরক্ষিত 13টি লোকার জোন থাকছে এই ভবনে। 2000 বর্গমিটারের আগমন ভবনে থাকছে আগত যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, যাত্রীদের বসার জন্য 510টি সিটের ওয়েটিং স্পেস। 6 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের 3 তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। এতে সিসিটিভি মনিটরিং রুম, ট্যুরিজম কর্পোরেশন অফিস, ট্যুরিজম পুলিশ সেন্টার, মেডিকেল টিম এবং প্রশাসনিক দপ্তর। এছাড়া 750 বর্গমিটার জায়গার উপর নির্মিত ওয়েলফেয়ার ভবনে থাকছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সমিতির জন্য বিশেষ সুযোগ সুবিধা। 250 আসনের মাল্টিপারপাস সভাকক্ষ, চালকদের বিশ্রামের জন্য 24 বেডের বিশ্রামাগার, ওয়ার্কশপ স্পেস, বিদ্যুৎ সাবস্টেশন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে ভবনটির নিচতলায়। সুনামগঞ্জে ফসল রক্ষায় হবে নদী খনন ও কজওয়ে নির্মাণ। মন্তব্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জে 2টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। বছরের শেষের দিকে নদী খনন ও কজওয়ে নির্মাণ প্রকল্পের কাজ শুরু হতে পারে, এমন সমীক্ষার কাজ চলছে। বৃহস্পতিবার 21 এপ্রিল সকালে শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে এইসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আমরা আশা করছি আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে কাজ শুরু করতে পারবো। 1547 কোটি টাকা ব্যয়ে 14টি নদী ও এর সঙ্গে যত সংযোগ খাল রয়েছে তা খননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যার সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার রিপোর্ট আমরা সেপ্টেম্বরের ভেতরে পাবো। এরপর একনেকে তুলে প্রকল্পটা পাশ করাবো। মন্ত্রী বলেন, নদীপথ দিয়ে নৌ চলাচলের জন্য ও ফসল কেটে কৃষক যেন তাদের বাড়িতে নিয়ে যেতে পারেন, সেজন্য 90টি কজওয়ে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমে কজওয়ে পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। যখন কৃষকের ফসল কাটা শেষ হবে তখন কজওয়েগুলো খুলে দেওয়া হবে। এই 2টি কাজ শেষ হলে আগামীতে আগাম বন্যাও আমরা মোকাবেলা করতে পারবো।
2017 সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারদের মাধ্যমে হাওরের বেড়িবাঁধ নির্মাণ কাজ করেছে। তখনকার কাজের সমালোচনা করে মন্ত্রী বলেন, 2017 সালে বাঁধের কাছ থেকেই মাটি উঠিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। এর ফলে এখনো বাঁধের একপাশে গর্ত দেখা যায়। এই গর্তের কারণেই এখন বাঁধ লিক করে ভেঙে যায়। এজন্য নদী খননের মাটি দিয়ে বাঁধের ভেতরের নিচু জমি ভরাট করা হবে, বাঁধও করা হবে চওড়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস.এম. শহীদুল ইসলাম, সিলেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুজ্জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ। ঈদ বাজারে সিলেটে চমক কাঁচা বাদাম পুষ্পা। সিলেটে এখনো পুরোদমে জমে ওঠেনি ঈদের বাজার। তবে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, নগরের মার্কেট ও শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতাদের আনাগোনায় ব্যবসায়ীদের মনে বিরাজ করছে আনন্দ। আশায় বুক বেঁধেছেন তারা। গত 2 বছরের করোনাকালীন ক্ষতি পুষিয়ে উঠবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। ক্রেতা টানতে নগরীর মার্কেট ও শপিং মলের দোকানগুলোতে নানান রকমের দৃষ্টিনন্দন আকর্ষণীয় কালেকশন সাজানো হয়েছে। মেয়েদের জন্য এবারের অন্যতম আকর্ষণ কাঁচা বাদাম পুষ্পা, বাংলালিংক ও সকাল সন্ধ্যা শাড়ি। বাহারি রঙের পুষ্পা ও কাঁচা বাদাম নামের 3 পিসও ইতিমধ্যে আগ্রহী ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বিক্রেতারা বলছেন, নতুন নামের কালেকশন ভালো বিক্রি হবে। এবারের ঈদ মার্কেটে ঝড় তুলবে পুষ্পা ও কাঁচা বাদাম নামের শাড়ি ও 3 পিস। এছাড়াও জয়পুরি জর্জেট, অর্গানজা, কাশ্মীরি কাতান এবং পাকিস্তানি ও কাশ্মীরি জর্জেট দৃষ্টি কাটছে নারী ক্রেতাদের। সিলেট নগরের বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই কম বেশি ক্রেতা আসছে। অনেকেই দেখে যাচ্ছেন, কেউ বা দাম জেনে যাচ্ছেন, আবার দাম এবং পছন্দ মিল হলে কেউ কেউ নিয়েও যাচ্ছেন। এদিকে সিলেটের ঈদ বাজারে এবার পাঞ্জাবের অন্যতম আকর্ষণ হচ্ছে খদ্দের, সুতি, সিল্ক, সুলতানি প্রিন্স, নকশি প্রভৃতি। সর্বনিম্ন 1000 থেকে শুরু করে সর্বোচ্চ 25,000 পর্যন্ত রয়েছে পাঞ্জাবির দাম। শিশুদের আইটেমের মধ্যে রয়েছে টপস, 3 পিস, লেহেঙ্গা প্রভৃতি, যার সর্বনিম্ন মূল্য 500 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত। এবার ঈদে ছেলেদের অন্যতম আকর্ষণ বিভিন্ন ডিজাইন ও ব্র্যান্ডের জিন্স প্যান্ট। এছাড়াও রয়েছে জন ল্যাংফোর্ড, জিকিউ, অ্যালেন ডেলন ও জিফিনি সহ অনেক ধরনের টি শার্ট। জুতার বাজারে রয়েছে ঈদের বিশেষ শো আইটেম, স্যান্ডেল, স্লিপার, ওয়াটারপ্রুফ, হাফ শু কালেকশন ও লুফার প্রভৃতি। এদিকে ক্রেতারা বলছেন, আগের সব বছরের তুলনায় এবার কাপড়, জুতা সহ বিভিন্ন পণ্যের দাম বেশি হাঁকা হচ্ছে। তবে পছন্দের জিনিস দরদাম করে কিনলে সাধ্যের মধ্যেই কেনা যাচ্ছে। নয় মামলায় ই-ভ্যালির সিইও রাসেলের জামিন। 9 মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আদেশে তার জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী আহসান হাবিব। আহসান হাবিব বলেন, রাসেলের জামিন মঞ্জুর হয়েছে 9 মামলায়, তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। আইনজীবী বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে মামলার সংখ্যা বলতে পারছি না। অনেকগুলো মামলা হয়েছে, আরও নতুন নতুন মামলা হচ্ছে। 2021 সালের 15 সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামে একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। সবগুলো মামলায় জামিন পেয়ে গত 6 এপ্রিল কারামুক্ত হন শামীমা নাসরিন। তবে জামিন না পাওয়ায় কারাগারেই রয়েছেন রাসেল। শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষ, 3 মামলায় আসামি 1300। রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করা হয়েছে। এসব মামলায় 1300 জনকে আসামি করা হয়েছে। নিউ মার্কেট থানায় 3 মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফখরুজ্জামান। বিস্ফোরণ, দাঙ্গা, হাঙ্গামা, জ্বালাপোড়া, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 2টি মামলা করেছেন নিউ মার্কেট থানার এসআই মেহেদি হাসান ও এসআই ইয়ামিন কবির। আর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারি ম্যান নাহিদ মিয়ার চাচা মোহাম্মদ সাইদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি করেছেন
নিউ মার্কেট থানার পুলিশ জানায়, বুধবার রাতে নাহিদ হত্যায় তার চাচা মোহাম্মদ সাইদ বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতনামা 150 থেকে 200 জনকে আসামি করা হয়। এছাড়া পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউ মার্কেট থানার এক উপপরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে নিউ মার্কেটের 24 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা 900 ব্যক্তিকে আসামি করে মামলা করেন। বুধবার সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা 150 থেকে 200 ব্যক্তিকে আসামি করে মামলা করেন নিউ মার্কেট থানার আরেক উপপরিদর্শক এসআই ইয়ামিন কবির। প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর নিউ মার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে বুধবার পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত নাহিদ ও মোরসালিন নামে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় 15 জন সাংবাদিক সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। আসছি আন্তর্জাতিক খবরে। বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন ইউক্রেনীয় কমান্ডারের। ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে রুশ বাহিনীর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক লড়াই চলছে। সেখানে বহু সেনা পাঠিয়েছে রাশিয়া। তাদের প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছেন ইউক্রেনের সেনারা। এমন পরিস্থিতিতে বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার মেজর সেরহিই ভোলাইনা। সেরহিই ভোলাইনা বলেছেন, রুশ বাহিনীর তুলনায় সেখানে তাদের সেনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। তাদের রসদও ফুরিয়ে যাচ্ছে। খবর বিবিসির। মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইউক্রেনের সেনাদের পক্ষ থেকে তা মেনে চলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। শহরটিতে এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে শুধু আজোভস্টাল নামের একটি স্টিল তৈরির কারখানা। সেখানে 1000 বেসামরিক মানুষ আছেন বলে জানা যাচ্ছে। কিয়েভ বলছে, শহর থেকে কিছু বেসামরিক লোকজনকে উদ্ধারে একটি অস্থায়ী চুক্তি হয়েছে। মারিউপোলের মেয়র ভাদিম বৈশেঙ্কো দেশটির একটি জাতীয় টেলিভিশনকে বলেন, শহরে আটকা পড়া প্রায় 6000 মানুষকে সরিয়ে নেওয়ার জন্য গতকাল বুধবার 90টি বাস পাঠানো হবে বলে আশা করেছিলেন তিনি। মেয়র ভাদিম বৈশেঙ্কো আরও বলেন, মারিউপোলে প্রায় 1 লাখ সাধারণ মানুষ আটকা পড়ে আছে। তবে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, যত বাস পাঠানো হয়েছিল তার সবকটি পরিকল্পনা অনুযায়ী আটকা পড়া মানুষ যেতে পারেনি। ফলে যতজনকে উদ্ধার করার কথা ছিল সেটা সম্ভব হয়নি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আরও বলেন, যেখান থেকে নিয়ে আসার কথা ছিল এইসব মানুষ সেখানে জড়ো হয়েছিলেন, কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের মধ্যে কয়েকজন এদিন বাসে উঠেছিলেন, পরে তাদের বাসে করে নিরাপদ স্থানে নেওয়া হয়। মারিউপোলে এখন কতজন ইউক্রেনীয় সেনা রয়েছেন সেই বিষয়ে নির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায়নি। তবে বিবিসিকে পাঠানো একটি ভিডিও বার্তায় মেজর ভোলাইনা বলেছেন, মারিউপোলে তাদের নিয়ন্ত্রণে থাকা শেষ এলাকা ওই স্টিল কারখানায় প্রায় 500 আহত ইউক্রেনীয় সেনাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মেজর ভোলাইনা ইউক্রেনের 36 মেরিন ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, সেনারা অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছেন। এই ভিডিও বার্তায় তিনি বিশ্বের কাছে শেষবারের মতো সাহায্যের আবেদন জানিয়ে বলেছেন, এটাই হয়তো আমাদের শেষ আবেদন। তিনি আরও বলেছেন, মারিউপোলে এখন ইউক্রেনীয় সেনাদের তুলনায় রুশ সেনাদের সংখ্যা কয়েক ডজন গুণ বেশি। এরপরে ইউক্রেনের সেনাদের মনোবল এখনো অনেক বেশি বলে জানান মেজর ভোলাইনা। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তাই এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, তাপমাত্রা বেড়ে গেলে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ফের অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাভিউর পর্দায়।